শুভেচ্ছা আমন্ত্রণ দেশ জনপদ লাইভে, সঙ্গে আছি আমি লিনি আফরোজ। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে। বগুড়া কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সঞ্জু রায়। সঞ্জু, পালানো মৃত্যুদণ্ড 4 আসামিকে নিয়ে ব্রিফিং এ কি বলছেন পুলিশ সেটি জানাবেন। লিনিয়া, একের পর এক ঘটনা যেন বগুড়ায় কিন্তু তোলপাড় সৃষ্টি করেছে। আজ ভোর 3:56 বগুড়া জেলা কারাগার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 জন আসামি কিন্তু পালিয়ে যায়। কিছুক্ষণ আগে সকাল 10টায় কিন্তু একটি প্রেস ব্রিফিং এর মাধ্যমে জেলার যিনি পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী তিনি যেটি আমাদেরকে জানিয়েছেন যে গতকাল 3:56 সুকৌশলে এবং দীর্ঘদিনের পরিকল্পনার একটি অংশ হিসেবে একটি কন্ডেম সেলে থাকা 4 জন আসামি তারা কিন্তু তাদের বিছানার চাদর দিয়ে রশি বানিয়ে এবং দেয়াল ফুটো করে, যেটি কিন্তু একদিনে সম্ভব না, দীর্ঘদিনের কিন্তু সুপরিকল্পনায় তারা 3:56 কিন্তু এই জেলা কারাগার থেকে তারা পালিয়েছে। পালানোর পরে তবে স্বস্তির যে বিষয় যে 14 মিনিটের মাথায় শহরের চাষি বাজার এলাকা থেকে তাদের কিন্তু আবার জেলা পুলিশের সদস্যরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং 4 জন যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, এই 4 জনের মাঝে 2 জন কিন্তু বগুড়ার বাইরের আসামি, একজনের বাড়ি কুড়িগ্রাম এবং একজনের বাড়ি ছিল নরসিংদী, যাদের নাম নজরুল ইসলাম মঞ্জুর, বয়স 60, এবং আরেকজন রয়েছে আমির হামজা। এই 2 জন কিন্তু তাদের এলাকার 4 মার্ডার কেসের আলোচিত আসামি এবং বাকি যে 2 জন আসামি রয়েছে, ফরিদ শেখ 28 বছর বয়স, তার বাড়ি হচ্ছে বগুড়াতেই, এবং আরেকজন রয়েছে জাকারিয়া, তার বাড়ি হচ্ছে বগুড়ার কাহালুতে। এই 4 জন আসামির কারাগার থেকে পালিয়ে যাওয়ার ঘটনায় এখন কিন্তু তোলপাড় চলছে পুরো জেলা জুড়ে। বগুড়াতে কিন্তু আপনি জানেন যে একের পর এক ঘটনা কিন্তু ঘটেই চলেছে। তবে কারাগারের যে কোথায় ত্রুটি ছিল, যে সুউচ্চ প্রাচীর, এই প্রাচীর টপকে কিভাবে এতগুলো কারারক্ষীর মাঝে কিভাবে 4 জন এই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি পালিয়ে গেল তা নিয়ে কিন্তু কারা কর্তৃপক্ষের কারো বক্তব্য আমরা এখনো জানতে পারিনি। আমরা কিন্তু এখনো জেলা কারাগারের যে প্রধান ফটক সেখানে কিন্তু দাঁড়িয়ে আছি তাদের মুখ থেকে বক্তব্য শোনার জন্য, যে আসলে এই যে ঘটনাটি ঘটলো এর নেপথ্যে কি কারণ হতে পারে। তবে জেলা পুলিশ সুপার যেটি বলছেন যে 4 জন এটি ঘটিয়েছে, এই 4 জন কিন্তু দীর্ঘদিন থেকেই এই পরিকল্পনাটি করে, তারা যেহেতু একটি কন্ডেম সেলে ছিল, তারা কিন্তু সুপরিকল্পনার একটি করেই কিন্তু এই ঘটনাটি ঘটিয়েছে। আমরা একটু সরাসরি কথা বলবো এখানে উপস্থিত বগুড়া প্রেস ক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়নের সাথে। জনাব নয়ন, এই যে ঘটনাটি ঘটলো বগুড়া জেলা কারাগারের মতো একটি কারাগার থেকে 4 জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এত কারারক্ষীর মাঝে এত নিরাপত্তার বলয় ভেদ করে পালিয়ে গেল, আসলে একজন বগুড়ার নাগরিক হিসেবে এই বিষয়টিকে কিভাবে দেখছেন? আসলে এই ঘটনাটি আসলে আমাদের কাছে একটা বিস্ময়ের ব্যাপার। কারণ হচ্ছে যে এত এই কারাগারে এত কঠোর নিরাপত্তা, তার মাঝে আমরা যতটুকু জেনেছি যে তারা ছাদ ফুটো করে, কন্ডম সেলের ছাদ ফুটো করে তারপর তারা পাচির টপকে তারা পালিয়েছে। আসলে এটা তো অবিশ্বাস্য বিষয় একটা। কারণ কিভাবে তারা এই অবিশ্বাস্য ঘটনা ঘটলো, কারণ ছাদ ফুটো কিন্তু একদিনে করতে পারেনি কেউ, তারা দীর্ঘদিন কেউ করেছে। তারা 4 জন আসামি, তারা কেউ করেছে। এই বিষয়টি কি কারা কর্তৃপক্ষের, যারা দায়িত্ব কারাগারের ভিতরে, তারা কেউ কি জানতে পারলো না কিভাবে করলো? তারা এক দিনের পর দিন তারা এই কাজটা করে ছাদ ফুটো করলো। আসলে এই বিষয়টাকে আমাদের কাছে খুব বিস্ময় সৃষ্টি করেছে। আমরা এই বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য কারা কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করছি, তারা কোনো কথা বলতে রাজি হননি। আমরা এই গণমাধ্যম কর্মীরা কিন্তু আমরা এখনো কারাগারের সামনে অপেক্ষা করছি তাদের বক্তব্য নেওয়ার জন্য, কিন্তু তারা কিন্তু আসলে কোনো কথা বলছেন না, তারা কোনো কথা মুখে কুলুপ পেটেছেন তারা। জনাব নয়ন, আপনাকে ধন্যবাদ। লিনি, আপনি শুনছিলেন যে আসলে এই কিন্তু পরিস্থিতি, যখন জেলা কারাগারের এই নিরাপত্তা ব্যবস্থার যখন এই দুর্বল অবস্থা এবং কিভাবে দিনের পর দিন একটা দেয়াল ফুটো করলো কন্ডেম সেলে থাকা 4 জন আসামি, এবং তারা এই নিরাপত্তা কর্মীদের চোখে ধুলো দিয়ে রাত 3:56 যেভাবে পালিয়ে গেল, এটি কিন্তু সত্যিই বিস্ময়ের। তবে স্বস্তির যে বিষয়, জেলা পুলিশ এবং বগুড়া সদর থানা এবং সদর পুলিশ ফাঁড়ির যে টিম, তারা কিন্তু মাত্র 14 মিনিটের মাথায় তারা কিন্তু জানার সাথে সাথে
বগুড়া শহরের চাষিবাজার এলাকায় সন্দেহভাজনভাবে 4 জনকে প্রথমে আটক করে এবং জিজ্ঞাসাবাদে তারা কিন্তু পরে তাদের দোষ স্বীকার করে যে তারা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এবং তারা জেলা কারাগার থেকে পালিয়েছে। এবং এখানে আরেকটি বিষয় বলে রাখি লিনিয়া, আমাদের যে বগুড়া জেলা কারাগার এটির অবস্থান কিন্তু একদম শহরের প্রাণকেন্দ্রে। এর পাশেই কিন্তু বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় এবং এর আরেক পাশে স্টেশন ক্লাব, অফিসার্স ক্লাব এবং সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়, পাশেই জলশ্রীতলা বগুড়ার যে প্রধান অভিজাত এলাকা এবং এর পাশে কিন্তু করতোয়া নদী। এই করতোয়া নদীর উপরে থাকা যে ব্রিজ, এই ব্রিজটিকে ব্যবহার করে আসামিরা পালিয়েছে বলে কিন্তু জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী আমাদেরকে জানিয়েছে। তবে এখন জেলার কারাগারের কর্তৃপক্ষরা আমাদেরকে আসলে এই বিষয়ে কি বলে এটি এখন জানার অপেক্ষা। আমরা জানার সাথে সাথে দেশ টিভির মাধ্যমে আমাদের দর্শকদের জানাবো। লিনিয়া, বগুড়া জেলা কারাগারের সামনে থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 জন আসামির পালানোর খবর নিয়ে আমার কাছে এখন পর্যন্ত এটি ছিল সর্বশেষ। সঞ্জু, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, বগুড়া কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সঞ্জু রায়। দেখছেন দেশ জনপদ লাইভ। সুনামগঞ্জ, মৌলভীবাজার এবং হবিগঞ্জ থেকে বন্যার বর্তমান পরিস্থিতি জানবো দর্শক। বন্যার ক্ষয়ক্ষতি নিয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান, সালেহ ইলাহি কোটি এবং আমির হামজা। আমরা শুরুতেই যাচ্ছি সহকর্মী মেহেদীর কাছে। মেহেদী, এখনকার বন্যার পরিস্থিতি আপনি জানাবেন। আরেকটি বিষয় হচ্ছে বন্যায় আসলে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে সে বিষয়টিও জানাবেন। লিনিয়া, সুনামগঞ্জে আপনি জানেন যে বন্যার পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। আজকে সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপদসীমার 56 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ বন্যার সংখ্যা পুরোপুরি কিন্তু এখন কেটে গেছে। তবে বন্যার যে পানি উঠেছিল মানুষের বসত বিড়া এবং সড়কে, সেই সড়কগুলোতে কিন্তু এখনো দুর্ভোগ আছে। আপনি দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আছি সুনামগঞ্জের হাজিপাড়া এবং বড়পাড়ার যে পশ্চিম হাজিপাড়া এবং বড়পাড়ার যে সড়কটি, সেই সড়কে আপনি দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু পানি জমাট আছে। এটি আসলে জলাবদ্ধতার পানি, ড্রেনেজ ব্যবস্থার কারণে এই পানিটা আসলে এখনো আটকে আছে। অর্থাৎ ড্রেনের যে পানিটা আছে, পুরো শহরের ড্রেনের পানিটা নামার আসলে কোথাও রাস্তা নেই। নদী এবং হাওর আসলে কানায় কানায় ভরে আছে পানিতে, যার কারণে এই পানিটা আটকে আছে। আমরা কথা বলেছিলাম পৌরসভার মেয়র নাদের বক্তের সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে তারা চেষ্টা করছেন ড্রেনেজ গুলো দ্রুতই পরিষ্কার করার এবং পানি আরো নেমে যাওয়ার সাথে সাথে এই যে ড্রেনের জলাবদ্ধতা তৈরি হচ্ছে সেই পানিগুলো নেমে যাবে। এবং আপনাকে যদি সুনামগঞ্জের ক্ষয়ক্ষতি চিত্র বলি, সুনামগঞ্জে সড়ক ও জনপদের তথ্য মতে প্রায় 250 কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তারা প্রাথমিকভাবে জানিয়েছেন আমাদেরকে। তবে আরো তারা জানার চেষ্টা করছেন এবং যখন পূর্ণ তালিকা তৈরি করা হবে তখন আমাদেরকে জানাবেন। এবং আরেকটি বিষয় হচ্ছে, সুনামগঞ্জে আপনি জানেন যে হাওর অঞ্চল, এখানে মাছের অনেক চাষ হয়। হাওরে মাছ থাকে, পাশাপাশি কিন্তু পুকুরে মানুষ মাছ চাষ করেন। সেই পুকুর প্রায় 8000 পুকুর কিন্তু পানিতে ভেসে গেছে, যার প্রায় 4000 হেক্টর মাছ কিন্তু পানিতে ভেসে গেছে, যার টাকার অঙ্কে যার পরিমাণ 72 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে আমাদেরকে জানিয়েছে মৎস্য অধিদপ্তর। এবং পাশাপাশি মানুষের প্রায় অনেক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় এখন পর্যন্ত প্রায় 5000 মানুষের তথ্য পাওয়া গেছে। তবে জেলা প্রশাসন বলছে পুরো জেলায় এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ তারা জানতে পারেনি। তারা ইতিমধ্যেই উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন যে ক্ষতিগ্রস্তদের তালিকা করার জন্য। সেই তালিকা করে যখন পুরো তালিকা জেলা প্রশাসনের হাতে চলে আসবে, সেই তালিকা দেখে তারা ক্ষতিগ্রস্তদের সহায়তা দিবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জ থেকে বন্যার সর্বশেষ তথ্য। লিনিয়া। মেহেদী, অসংখ্য ধন্যবাদ। দর্শক, সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মেহেদী হাসান। আমরা এই বিষয়ে জানতে আমরা সালেহ ইলাহি কুটির কাছে যাচ্ছি। তিনি রয়েছেন মৌলভীবাজার। কুটির, আপনি জানাবেন বন্যার এখনকার পরিস্থিতি সম্পর্কে আর বন্যার ক্ষয়ক্ষতি সম্পর্কেও বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। আপনি জানেন যে মৌলভীবাজারের সার্বিক বন্যা পরিস্থিতি অনেকটাই উন্নতি হয়েছে। হাওর অঞ্চল সহ সার্বিক যে বন্যা পরিস্থিতি অনেকটা উন্নতির দিকে, কারণ
যে মৌলভীবাজারের যে প্রধান নদীগুলো যেগুলো মনু, ধলাই, কুশিয়ারা এবং জুরি নদী, শুধু জুরি বাদে সবটি নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। জুরি নদীর এখন পর্যন্ত 171 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার কারণে হাওরে অনেক জায়গায় এখন পর্যন্ত নিমজ্জিত হয়ে আছে। তবে জুরি নদীর পানি কমছে এবং জুরি নদীর পানি কমার সাথে সাথে যেটা হচ্ছে যে হাওরের যে বিস্তীর্ণ এলাকা টুইটুম্বুর ছিল সেইটা অনেকটা কমে গেছে। আমি এখন আছি মনু নদীর পাড়ে। আপনি দেখতে পাচ্ছেন মনু নদীর অবস্থা। যে মৌলভীবাজারের সার্বিক যদি বন্যা পরিস্থিতি বলি, তাহলে এই যে মৌলভীবাজারের যে মনু নদী, সেটা উজান থেকে সৃষ্টি হয় এবং আমাদের এই মৌলভীবাজারের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে গেছে। একটি মাত্র জেলায় এই নদীটি খুব খরস্রোতা, তবে উজানে বৃষ্টিপাত না হওয়ার কারণে এই নদীটি এখন অত্যন্ত শান্তভাবে আছে এবং উজানে পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে জেনেছি যে উজানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম, যার কারণে মনু নদী ফুলে ওঠার সম্ভাবনাটা কম। তবে আপনাকে যে জিনিসটি জানাতে চাই যে এখন পর্যন্ত মৌলভীবাজারের যে হাওরের অবস্থা, হাওরের অনেকের বাড়িঘর থেকে পানি নেমে গেছে, রাস্তাঘাটও বেশি উঠতেছে। বেশি ওঠার সাথে সাথেই যে ক্ষয়ক্ষতি সেটা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে এবং এই তথ্যটা বেরিয়ে আসছে। আমি কথা বলেছিলাম এলজিডি নির্বাহী কর্মকর্তার সাথে, তিনি বলেছেন এখন পর্যন্ত যেসব তথ্য তারা সব পেয়েছেন তাতে মৌলভীবাজারের গ্রামীণ সড়ক সেটা 73 কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে, যার অর্থের পরিমাণ প্রায় 45 কোটি টাকার ক্ষতি হয়েছে এবং সেই তথ্যটা আরও সম্প্রসারিত হতে পারে, কারণ তারা এখন পর্যন্ত তথ্য সংগ্রহ করছেন। আপনাকে একটা বিষয় জানাতে যে হাওরের যেসব বাড়িতে পানি উঠছিল সেই সব বাড়িতে ঢেউয়ের কারণে অনেকের বাড়িঘরই ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি কথা বলেছিলাম জেলা প্রশাসক আমাকে জানিয়েছেন যে এই উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে এই তথ্যগুলো সংগ্রহ করার জন্য। এখন পর্যন্ত এটা সঠিক তথ্য তাদের কাছে আসে নাই। পানি কমার পরে এই সঠিক তথ্যটা পাওয়া যাবে বলে তিনি আমাকে জানিয়েছেন এবং তিনি তাও জানিয়েছেন যে এই মৌলভীবাজারের যে বন্যা দুর্গত এলাকা মানুষের জন্য ব্যাপক ত্রাণ তৎপরতা শুরু হয়েছে। ইতিমধ্যেই নগদ টাকা সহ জিয়ার চাল বিতরণ করা হচ্ছে এবং শুকনো খাবার দেওয়া হচ্ছে। আপনাকে আরেকটি বিষয় জানাতে চাই যে আমাদের এই জেলাটি হচ্ছে কৃষি প্রধান জেলা। এই জেলায় এখন সবচেয়ে যেটি হচ্ছে রূপা আউশ এবং আউশের বীজতলা। ইতিমধ্যেই আউশের বীজতলা প্রায় আপনার 1054 হেক্টর জায়গা নষ্ট হয়েছে এবং সবজি প্রায় 1000 হেক্টরের মতো নষ্ট হয়ে গেছে। অর্থাৎ সবজি এবং আউশের বীজতলা এবং রূপা আউশ মিলে প্রায় 5016 হেক্টর জায়গা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, যার আনুমানিক মূল্য এখন পর্যন্ত নির্ধারণ করা হয় নাই এবং সেই সাথে এতে প্রায় 42,000 কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমি কৃষি বিভাগের সাথে কথা বলেছিলাম। কৃষি বিভাগ বলতেছেন যে এই অবস্থা কাটিয়ে ওঠার জন্য তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছেন এবং এটা যাতে কেটে আমন চাষে ব্যাপকভাবে চাষ করা যায় সে ব্যাপারে তারা প্রচেষ্টা নিচ্ছেন। আপনাকে আরেকটি বিষয় যেটি হচ্ছে আমাদের এই মৌলভীবাজার মাছের সমৃদ্ধশালী একটি জেলা। এই জেলায় মাছের যে পুকুর এবং খামার রয়েছে অসংখ্য, সেই পুকুর এবং খামারের মাছ পানিতে ভেসে গেছে, যাতে ক্ষতি হয়েছে প্রায় 5 কোটি টাকার মৎস্য সম্পদের ক্ষতি হয়েছে। অর্থাৎ সার্বিক অবস্থা এখন পর্যন্ত স্থিতিশীল নয়। পানি কমার সাথে সাথে বন্যার যে ক্ষয়ক্ষতি সেইটা আরও সম্প্রসারিত হবে বলে আমাকে জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছেন। অর্থাৎ মৌলভীবাজারের সার্বিক বন্যা পরিস্থিতির অনেকটা উন্নতি, মানুষের যে ভোগান্তি সেটা কমে নাই, ত্রাণ তৎপরতা অনেকটা ব্যাপকভাবে চলছে। অর্থাৎ মৌলভীবাজারের যে আশা জাগানোর দিক হচ্ছে বৃষ্টিপাত হয় নাই, যার কারণে বন্যা হওয়ার আশঙ্কা নেই বলে অনেক পানি উন্নয়ন বোর্ড আমাকে জানিয়েছে। এই ছিল মৌলভীবাজারের সার্বিক বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। কুটি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, মৌলভীবাজারে বন্যা পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী সালে ইলাহি কুটি। বন্যার পরিস্থিতির আরো খবর জানবো দর্শক। হবিগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমির হামজা। আপনি নিশ্চয়ই শুনছেন, আপনি জানাবেন যে এখনকার বন্যা পরিস্থিতি হবিগঞ্জে কেমন দেখছেন আর ক্ষতিগ্রস্তের বিষয়টিও জানাবেন। লেনিয়া, দেখুন আসলে হবিগঞ্জে কিন্তু এখন বন্যা পরিস্থিতি অনেকটাই আজকে থেকে 2 দিন আগে অনেকটাই পানি ছিল এবং এই যে
পানি ছিল এবং মূলত আজকে কুশিয়ারা নদীর পানির বিপদসীমার প্রায় 4 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং এই যে পানি এসে প্রবেশ না করাতে কিন্তু আসলে এখন পর্যন্ত এই বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছে বলা যায়। তবে বন্যা পরিস্থিতি উন্নতি হলে কিন্তু আসলে বন্যার পানি যে খুবই তাড়াতাড়ি নেমে যাচ্ছে সেটা কিন্তু নয়। এই যে পানিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আসলে যদি পানির অর্থাৎ বন্যার পানি নামার যে সঠিক রাস্তা সেটি যদি ক্লিয়ার থাকতো বা পরিষ্কার থাকতো তাহলে কিন্তু আসলে আজকের ভিতরে এই পানিগুলো নেমে যেত। এর কারণ হচ্ছে যে ইনাদগঞ্জ এলাকার যে ড্রেন বা খালগুলো রয়েছে সবগুলো খালগুলো কিন্তু আসলে বিভিন্ন জায়গায় বাধা প্রদান করা হয়েছে খালের পানি চলাচলের ক্ষেত্রে এবং পাশাপাশি কিন্তু যে অনেকে দখল করেছে অনেকে দূষণ করেছে এর ফলে কিন্তু পানি নামার যে জায়গাগুলো সেই প্রতিটি জায়গায় কিন্তু আসলে পানি নামতে বাধাগ্রস্ত হচ্ছে যে কারণে পানি নামতে ধীর গতি অনেকটাই ধীর গতি বলা যায় এবং এর কারণে আসলে বন্যা পরিস্থিতি যারা বন্যা শেষ হওয়ার পরেও এখনো কিন্তু দুর্ভোগে রয়েছে এই এলাকার মানুষজন। আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এখন এই যে এই সড়কটি কিন্তু গত পরশুদিন পর্যন্ত ডুবন্ত ছিল এবং এই সড়কটি পানি আসছিল এই এলাকাতে কিন্তু আজকে এখন পর্যন্ত কিন্তু এই সড়ক দিয়ে অনেকটা শুকনো এবং আকাশে যেহেতু রোদ আছে মেঘাচ্ছন্ন আকাশ নেই সেহেতু বলা যায় এবং যে বন্যাবস্থার যে উন্নতি হয়েছে সেটি আসলে স্থায়িত্ব হবে এবং পাশাপাশি যে মেঘালয়ে যে বৃষ্টিটা সেটি না হয় তাহলে কিন্তু আসলে অনেকটাই স্বস্তি দেখা মিলবে যদি এই যে পানি সেই পানিগুলো যদি নেমে যায় তাহলে। আমি একটু ক্ষয়ক্ষতির কথাটা আপনাকে জানাতে চাই। হবিগঞ্জে এখন পর্যন্ত আপনি 25 হেক্টর আউশ ধানের ক্ষয়ক্ষতি হয়েছে, পাশাপাশি 40 হেক্টর শাকসবজির ক্ষয় হচ্ছে এটি হচ্ছে নবীগঞ্জ উপজেলাতে। এর পাশাপাশি নবীগঞ্জ উপজেলাতে যে বন্যা কবলিত যারা আছে মানুষ আছেন এখনো যেহেতু অনেকের বাড়িঘরে পানি হয়েছে সেই বাড়িঘরের কি ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতির একটি তথ্য নিশ্চিত হওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক, আমাকে তিনি এমনটি জানিয়েছেন। এর পাশাপাশি যেটি বলতে হয় এখন পর্যন্ত নবীগঞ্জে কিন্তু 293টি পরিবার আশ্রয়কেন্দ্রে ছিল, তবে এখন পর্যন্ত আসলে আজকে 260টি পরিবার আশ্রয়কেন্দ্রে রয়েছে, তাদেরকে শুকনো খাবার পাশাপাশি সরকারি যে সহায়তা সেটি দেওয়া হচ্ছে, পাশাপাশি তাদেরকে কিন্তু ব্যক্তি পর্যায়ে বিভিন্ন সংগঠন থেকেও কিন্তু তাদের খাবার সরবরাহ করা হচ্ছে। এছাড়া কিন্তু যে তাদের যে পানিবাহিত যে রোগ সেই রোগ যাতে না ছড়ায় সেজন্য কিন্তু মেডিকেল টিমও কাজ করছে। তো আসলে সব মিলিয়ে বলা যায় যে এখন পর্যন্ত যারা বন্যা কবলিত আছেন এবং যদি বৃষ্টিপাত বা ভারতের যে মেঘালয়ের যে বৃষ্টিপাত সেটি না জ্বর হয় তাহলে কিন্তু আসলে বন্যা পরিস্থিতির অনেকটাই উন্নতি বলা যায়, পাশাপাশি আসলে যে উন্নতি বলা যায়। তো এই ছিল আমার কাছে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে বন্যা পরিস্থিতির সবশেষ। লিনিয়া। আমির হামজা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, হবিগঞ্জের বন্যা পরিস্থিতি জানছিলাম সহকর্মী আমির হামজার কাছ থেকে। দেখছেন দি জনপদ লাইভ। দর্শক দেখছেন দেশ জনপদ লাইভ। রংপুরের হাড়িভাঙা আমের বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ রফিকুল ইসলাম। সরাসরি যাচ্ছি সেখানে। আর রফিকুল, হাড়িভাঙা আমের দাম কেমন দেখছেন, আর এই আম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? আপনি জানেন যে বাংলাদেশে বেশ কয়েক প্রকার আম রয়েছে, বিভিন্ন জাতের আম রয়েছে, কিন্তু এই যে হাড়িভাঙ্গা আম রংপুরের, এটি কিন্তু বিশ্বনন্দিত বা বিশ্ববিখ্যাত, স্বাদ এবং গন্ধে অতুলনীয়। রংপুরে আমরা এই মুহূর্তে রয়েছি রংপুরের হাড়িভাঙ্গা আমের বাজারে। আমরা আপনাদেরকে দেখার চেষ্টা করছি এই যে আম সারি সারি ভাবে এখানকার যারা বিক্রেতারা রয়েছে তারা কিন্তু আমের পসরা বসিয়ে রেখেছেন। এখানকার যারা ক্রেতারা রয়েছেন তারা বলছেন যে এবারের আমের দামটা শুরুতেই বেশি, অর্থাৎ গত বছর এই যে আম আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বড় সাইজের যে আমটি, সে আমটি 12 থেকে 1400 টাকা পর্যন্ত মন বিক্রি হয়েছিল, কিন্তু এবছর শুরুতেই এই যে আম, সেই আমটি এখন কিন্তু 28 থেকে 3200 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। অর্থাৎ এখানকার যারা বিক্রেতারা রয়েছেন, অর্থাৎ এখানকার যারা আম চাষি রয়েছেন তারা বলছেন যে এবার অতি বৃষ্টি এবং অতি খরার কারণে কিন্তু আমের মুকুলটা ঝরে পড়েছিল, যে কারণে আমের যে পরিমাণ আম গাছে আসবার কথা ছিল সে আম কিন্তু গাছে আসেনি বা আম ধরেনি, সে কারণে উৎপাদন কম হচ্ছে। কিন্তু আমের বাজার শুরুতেই অনেকটা দাম বেড়ে যাওয়ার কারণেই কিন্তু যারা চাষি রয়েছেন তারা অনেকটা খুশি রয়েছেন। কিন্তু উল্টো পাশে যদি আমরা বলি যে যারা ভোক্তা রয়েছেন, ক্রেতা রয়েছেন, তারা কিন্তু এই দামে অনেকটা অখুশি। একই সঙ্গে আমি যদি বলি যে আমের আমটি রয়েছে সে আম 1 কেজি
আমের দাম যদি 60 থেকে 70 টাকা পড়ে, শুধু এই আমটি কিন্তু ঢাকায় পাঠাতে আরো 20 টাকা পড়বে। অর্থাৎ এখানকার কুরিয়ার খরচ রয়েছে, এখানে যে ক্যারেট খরচ রয়েছে, পেপার খরচ রয়েছে, বাধাই রয়েছে। সেই কারণে কিন্তু 1 কেজি আমের দাম ঢাকায় পাঠাতে এখন 40 থেকে 45 টাকা পর্যন্ত পড়ছে। আমি বলে রাখি যে এবার যারা কৃষি বিভাগ রয়েছেন এবং কৃষি বিপণন যে অধিদপ্তর রয়েছে, তারা বলছেন যে এবার রংপুরে যে হাড়িভাঙ্গা আমের উৎপাদন রয়েছে সেই হিসেবে 500 কোটি টাকার আমের বিক্রির সম্ভাবনা রয়েছে। আমরা এখানকার যারা আম বিক্রেতা রয়েছেন, আমরা একজনের সঙ্গে যুক্ত করতে চাই যে এবার আমের এবার দামটা কেমন, বিক্রি কেমন? এবার বিক্রি যা আছে মোটামুটি ভালো আছে, কিন্তু রেটটা একটু বেশি। আম এবার ধরছে কম, আমের ফলন কম, আর তারপরে এবার কিছু কিছু আম নষ্ট হয়ে গেছে, এই কারণে হাড়িভাঙ্গা আমের রেটটা একটু বেশি। যারা ক্রেতা তারা এই বিষয়ে কিছু বলছে না? আর তারা বলছে যে আমের রেট কেন বেশি, জানে আমের ফলন কম হলে তো রেট বেশি হবেই, এই কারণে রেটটা বেশি। আম এবার আমরা আরেকজনকে যুক্ত করতে চাই। সেই প্রক্রিয়াটা কিরকম, দাম কেমন পড়ে? আপনার দেখা যায় আপনার এখানে আম যদি আপনার 2400 টাকা কিনে, তার ক্যারেট বাধাই আবার ক্যারিং খরচ মানে পার্সেল খরচ সহ দেখা যায় তার আমটাতে প্রায় 3200 টাকা মনের মতো পড়ে যায় খরচ টোটাল। এই সমস্যা আমরা শুনছিলাম একজন বিক্রেতার কাছ থেকে। একটি বিষয় বলে রাখি যে এই রংপুরের যে ঐতিহ্য, এই হাড়িভাঙ্গা আমের জিআই পণ্য স্বীকৃতির জন্য দীর্ঘদিন ধরে এখানকার যারা আম চাষি রয়েছেন তারা আন্দোলন করে আসছিলেন, বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আসছিলেন, স্মারকলিপি দিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। কিন্তু এবছর এটি খুশির খবর হলো, গত চলতি বছরের ফেব্রুয়ারি মাসে এই আমের জিআই পণ্য স্বীকৃতি পেয়েছে। এটি রংপুরবাসীর জন্য, বিশেষ করে আম চাষি যারা রয়েছেন তাদের জন্য অত্যন্ত খুশির খবর। একই সঙ্গে বলি যে এই আম এবার দেশের পাশাপাশি বিদেশেও রপ্তানি করা হচ্ছে। গত পরশুদিন ইতালিতে প্রায় 220 মেট্রিক টন অর্থাৎ 200 কেজির মতো আম এখান থেকে রপ্তানি করা হয়েছে। যারা কৃষি বিভাগ রয়েছেন, কৃষি বিপণন রয়েছেন, তারা বলছেন যে তারা আশার আলো দেখছেন ধীরে ধীরে এই আমটি দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে কিভাবে রপ্তানি করা যায় সেটি তারা কিন্তু চেষ্টা করছেন। আমার সঙ্গে জেলা প্রশাসকের সঙ্গে কথা হয়েছে, মোহাম্মদ মোবাশ্বের হাসান। তিনি বলেছেন যে এই আম যাতে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা যায়, ডলার অর্জন করা যায়, দেশের কৃষক যাতে লাভবান হয় সে বিষয়ে তারা কাজ করছেন, এমনটাই কিন্তু তারা আমাদেরকে বলেছেন। আরেকটি বিষয় আমি আপনাকে বলি যে এই একটি আম আপনাকে দেখানোর চেষ্টা করি যে এই যে একটি আম, এই আমটি কিন্তু হাফ কেজির মতো হবে। অর্থাৎ এই আমটি যদি আপনি ঢাকায় প্রেরণ করেন তাহলে এই একটি আমের দাম কিন্তু পড়বে 40 থেকে 45 টাকা। তবে আরেকটি বিষয় এখানে সমস্যা রয়েছে, সেটি হচ্ছে যে এই আম যদি পাকতে শুরু করে, অর্থাৎ আজ যদি এই আমটি পেকে যায় তাহলে আপনি আগামী কাল বা পরশুর মধ্যে খেতে হবে, 3 দিন বা 5 দিন পরে আপনি খেতে পারবেন না। যেহেতু আম দ্রুত এই আমটি পেকে যায়, তা সে কারণে আমের লাইফস্টাইল আরো বৃদ্ধি করা যায় কিনা সে কারণে কিন্তু গবেষণার দাবি তুলেছেন আম চাষি, আম ক্রেতা এবং আম বিক্রেতা সহ আমের সঙ্গে যারা সংশ্লিষ্ট রয়েছেন। অর্থাৎ কৃষি বিভাগ বলছে যে এই ধীরে ধীরে আমের চাহিদা রংপুরে বেড়ে যাচ্ছে, এই আম দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে রপ্তানি করার যে প্রক্রিয়া সেটি তারা করছে। তো এই ছিল রংপুর থেকে আমের সর্বশেষ বাজার দর। রফিকুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, হাড়িভাঙ্গা আম নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী রফিকুল। দেখছেন দেশ জনপদ লাইভ। দর্শক, বাজার পরিস্থিতির খবরাখবর জানবো। চট্টগ্রামের বাজার পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী AK নাজিম, যুক্ত হচ্ছেন তিনি আমাদের সঙ্গে। নাজিম, সবকিছুর দামই তো আসলে প্রতিনিয়ত বাড়ছেই, আপনি জানাবেন চট্টগ্রামে বাজারে বর্তমান পরিস্থিতি সম্পর্কে। জি, আসলে বাজার নিয়ে কোনো ধরনের সুখবর নেই, কারণ বাজারে যেসব নিত্য প্রয়োজনীয় পণ্য থেকে শুরু করে শাকসবজি যেগুলো রয়েছে সেগুলোর দাম ঊর্ধ্বগতির দিকে, কারণ এগুলোর দাম কমার কোনো ধরনের লক্ষণ নেই। কারণ এখানকার যারা ব্যবসায়ী তারা রয়েছেন বলছেন সরবরাহ ঘাটতির কারণে মূলত বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্য থেকে শুরু করে অন্যান্য যেসব সবজি জাতীয় পণ্য সেগুলোর দাম বাড়ছে। কিন্তু বরাবরের মতোই তারা যেটি বারবারই বলে থাকেন, বারবারই বলছেন যে বৃষ্টির কারণে কোরবানিদের পরে যে বাজারে যেসব সবজি জাতীয় পণ্য রয়েছে সেগুলো থেকে শুরু করে নিত্য পণ্যের
সরবরাহ ঘাটতির অজুহাত দেখে মূলত দাম বাড়াচ্ছে। আমরা বাজারে এসে যেটি দেখেছি, এখানে আলু বিক্রি হচ্ছে মানভেদে 65 থেকে 70 টাকা, বেগুন বিক্রি হচ্ছে 100 টাকা, পেঁপে বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা, এবং অন্যান্য যেসব পণ্য রয়েছে সবগুলোর দাম আসলে বাড়তি, কারণ এই বাজারে আপনার 70 থেকে 80 টাকার নিচে কোনো ধরনের সবজি পাওয়া যাচ্ছে না। অন্য যে সব সবজি, কারণ এখানে টমেটো বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা, করলা বিক্রি হচ্ছে 100 টাকা 110 টাকা, পটল 70 থেকে 80 টাকা, তারপরে শসা বিক্রি হচ্ছে আপনার 80 থেকে 85 টাকা, এবং লাউ বিক্রি হচ্ছে আপনার কেজি প্রতি লাউ বিক্রি হচ্ছে আপনার 55 থেকে 60 টাকা। তো সব মিলিয়ে বাজারে আসলে কোনো ধরনের যে দ্রব্যমূল্যের যে দাম কমানোর লক্ষণ, সেটি কোনো লক্ষণ নেই, কারণ সেটি শুধু বাড়ছে, হু হু করে বাড়ছে, কারণ এটি কমানোর কোনো লক্ষণ নেই। এই ক্ষেত্রে যারা সাধারণ ভোক্তা রয়েছেন তাদেরও অনেক সময় যারা বিক্রেতা রয়েছেন তাদের সাথে বাক বিতণ্ডাতে জড়ায়, কারণ এই যে বাজারের যে দাম, পণ্যের দাম বাড়ছে, সেটি নিয়ে নিয়ন্ত্রণ করার কোনো ইয়া নেই। কারণ মাঝে মধ্যে লোক দেখানো ভোক্তা অধিকার যে অভিযান, যেটা ভোক্তারা বলছেন লোক দেখানো যে অভিযান চলছে, সেটি নিয়ে আসলে বাজারে কার্যকরী কোনো পদক্ষেপ চোখে পড়ছে না। আরেকটি বিষয় যে এখানে যে মাছের বাজার রয়েছে, এখানে দেশি মাছ যেটি রয়েছে, দেশীয় মাছ রুই মাছ বিক্রি হচ্ছে কেজি প্রতি 400 থেকে 450 টাকা, তেলাপিয়া বিক্রি হচ্ছে 250 থেকে 300 টাকা, এবং কাতাল মাছ বিক্রি হচ্ছে 400 থেকে 450 টাকা পর্যন্ত, এবং শিং, বোয়াল সবগুলো দেশীয় মাছ আসলে বলতে গেলে মানভেদে এবং গড়ে 500 টাকার নিচে কোনো ধরনের মাছ নেই। আর সামুদ্রিক যেসব মাছ রয়েছে সেগুলো দাম বাড়তে থাকে, কারণ সামুদ্রিক এখানে লোটটা যে মাছ রয়েছে সেটি বিক্রি হচ্ছে 300 থেকে 350 টাকা, এবং পোপা এবং মাগুর অন্যান্য যেসব মাছ রয়েছে সবগুলোর দাম ঊর্ধ্বগতির দিকে। আর চিংড়ি মাছ এখানে বিক্রি হচ্ছে আপনার 800 থেকে 1200 টাকা পর্যন্ত, এবং ইলিশ মাছ বিক্রি হচ্ছে 1800 থেকে 2000 টাকা পর্যন্ত। সব মিলিয়ে বলা যায় বাজারে নিত্য পণ্য যেসব রয়েছে, শাক সবজি পেঁয়াজ, এগুলোর কোনো কমতি নেই। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, পেঁয়াজ বিক্রি হচ্ছে 85 থেকে 90 টাকা, রসুন বিক্রি হচ্ছে 220 থেকে 250 টাকা, এবং আদা বিক্রি হচ্ছে আপনার 200 টাকা করে, এবং কাঁচামরিচের দাম একটু গতকালকে তুলনায় কমেছে, কারণ কাঁচামরিচ আজ এখানে বিক্রি হচ্ছে 160 থেকে 70 টাকা পর্যন্ত। তো এই ক্ষেত্রে বাজারে নিত্য পণ্যের প্রয়োজনের দাম না কমানোর কারণে সাধারণ যারা ভোক্তা রয়েছেন তাদের মাঝে নাভিশ্বাস তৈরি হচ্ছে, কারণ নিম্ন আয়ের যেসব মানুষ রয়েছেন তারা বাজারে এসে হিমশিম খেতে হয়। বা এইভাবে হু হু করে বাড়লে সামনে আসলে সাধারণ মানুষের কষ্ট আরো বাড়বে। আর সামুদ্রিক মাছ যেটি রয়েছে সেই ক্ষেত্রে ব্যবসায়ীরা বলছেন সরবরাহ কম, মানে তাদের বরাবরই একটি সোজা সহজ সরল একটি উত্তর, বাজারে সরবরাহ কম বিধায় ঘাটতি থাকার কারণে মূলত এইসব পণ্যের দাম বাড়ছে। কিন্তু বাস্তবিক অর্থে যেটি আমরা বিভিন্ন মাধ্যমে খোঁজ নিয়ে জেনেছি, কিছু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে বিভিন্ন মাধ্যমে এসব পণ্যের দাম বাড়ানো হয়, কারণ কৃত্রিম সংকট তৈরি করলে বাজারে সরবরাহ কম দেখা যায়, সরবরাহ কম থাকার কারণেই মূলত এইসব পণ্যের দাম বাড়ানো হয়। এক্ষেত্রে যারা সাধারণ ভোক্তা রয়েছেন তারা বলছেন বাজার মনিটরিং আসলে কার্যকর পদক্ষেপ নেওয়া দরকার, কারণ অন্যান্য যেসব সংস্থা রয়েছে সেগুলো লোক দেখানো অভিযান না চালিয়ে বাজার নিয়ন্ত্রণে যদি কার্যকর পদক্ষেপ নেওয়া যায় তাহলে এসব পণ্যের দাম কমে আসবে। আরেকটি বিষয় হচ্ছে যে এখানকার যারা সাধারণ ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে আসলে সাধারণ ব্যবসায়ীদের ধরে বা জরিমানা করে কোনো আসলে বাজার নিয়ন্ত্রণ করা যাবে না। এটি করতে হলে যারা যেখানে আমদানি করা হয়, যেখানে বড় বড় ব্যবসায়ীরা এটি মূলত নিয়ন্ত্রণ করে বাজার, তাদের উপর অভিযান চালালে এবং তাদেরকে নিয়ন্ত্রণ করা গেলে মূলত বাজারে যে মাছ মাংস থেকে শুরু করে নিত্য পণ্যের প্রয়োজনীয় বাজারে সেগুলোর দাম কমে আসবে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, মশলার যে বাজার রয়েছে খাতুনগঞ্জে, মশলার বাজার আসলে দাম আগের মতো রয়েছে, কারণ দাম কমেনি, বরঞ্চ কিছু কিছু ক্ষেত্রে 2-5 টাকা করে বেড়েছে বলে আমরা জেনেছি। আর বলা যায় চট্টগ্রাম যেসব আশপাশের উপজেলা রয়েছে, বিশেষ করে হাটাজারি, রাউজান, ফটিকছড়ি, রাঙ্গুনিয়া, ভূসপুর, সন্দ্বীপ, মিরসরাই, এসব উপজেলা থেকে যেসব সবজি জাতীয় পণ্য চট্টগ্রাম নগরে প্রবেশ করে সেগুলো আসলে মানভেদে দাম বাড়তে দিকে, কারণ যারা খুচরা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে আসলে মালগুলো যাতায়াত খরচ, যানবাহন এবং পথে পথে চাঁদাবাজি এসবের কারণে মূলত এসব পণ্যের দাম বাড়তে থাকে। এক্ষেত্রে বলা যায় আসলে বাজার নিয়ন্ত্রণ করতে হলে সব পক্ষকে, বিশেষ করে যারা অন্যান্য যেসব সংস্থা রয়েছে যারা বাজার মনিটরিং কাজ করেন, তারা যদি নিয়মিত অভিযান পরিচালনা করেন এবং যারা সিন্ডিকেট তৈরি করে মূলত এসব বাজারের পণ্যের দাম বাড়া যায়, সেগুলি যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলে বাজার যে মূল্য সেটি নিয়ন্ত্রণ করা যাবে। এই ছিল বাজার নিয়ে আমার কাছে সর্বশেষ। নাজিম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রাম বাজারের বর্তমান পরিস্থিতি জানছিলাম সহকর্মী নাজিমের কাছ থেকে।
এই ছিল এখনকার দেশ জনপদ লাইভে। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভি সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়াও সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।